সাইবার বুলিং বা অনলাইনে কাউকে হেনস্থা করা, এই শব্দটা আজকাল আমরা প্রায় শুনে থাকি, তাই না? সাইবার বুলিং এর কথা মনে হলে কোন ছবিটা সবচেয়ে আগে ভেসে ওঠে চোখের সামনে? একজন নারীকে হেনস্থা করা, একজন নারীকে ইন্টারনেটের মাধ্যমে নোংরা মন্তব্য করা, তাই তো? তবে কি পুরুষরা সাইবার বুলিং এর শিকার হয় না? পুরুষরাও হন, যে কোনো জেন্ডারেরই হতে পারে, সেটা নারী পুরুষ থার্ড জেন্ডার। তবে কেন হন এ বিষয়ে আজকে একটু কথা বলবো, যে এই যে এর পিছনের মনস্তাত্ত্বিক কারণগুলো কি, কেন একজন আরেকজনকে বুলি করে, বিশেষত মহিলাদেরকে বুলি করে। এই মহিলাদেরকে কারা বুলি করে? শুধুমাত্র পুরুষরা? আজকাল নারীরাও করে, নারীরাও নারীদের বুলি করে, পুরুষরাও নারীদের বুলি করে। আর অন্যদিকে পুরুষদেরকে পুরুষরা বুলি করে, নারীরাও বুলি করে। তবে তাদের বুলির ধরনটা একটু ভিন্ন, সেই কারণে খুব একটা চর্চিত হয় না, খুব একটা আলোচিত হয় না। কারণ একজন নারীকে মূলত বেশিরভাগে যৌন হয়রানি করা হয়, খারাপ মন্তব্য করা হয় এবং টার্গেট করা হয় তার বাহ্যিক অবয়ব, তার বডি শেমিং করা হয়, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা হয়, এইজ নিয়ে কথা বলা হয়, দ্য ওয়ে শি টক, তার স্বাধীন চেতা মনোভাব ইত্যাদি ইত্যাদির উপর নানাভাবে কুৎসিত কমেন্ট করা হয়। অন্যদিকে পুরুষদেরকেও ট্রোল করা হয়, সেটা অন্য ক্ষেত্রে, হয়তো শারীরিক অবয়বে না হলেও ট্রোল করা হয় বা তাকে বিপদে ফেলা হয় একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তবে আজকে আমি পুরুষদের বিষয় নয়, নারীদের কথাই বেশিরভাগে বলতে চাই, যে নারীরা কেন শিকার হন বুলিং এর। প্রথম যেটা কারণ সেটা হচ্ছে এটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, ঠিক আছে? মেয়েদেরকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, হয়তোবা অনেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় সেরকম ভাবে দেখতে পাই না, সে কারণে আমাদের চোখ সহ্য হয় না। আর আরেকটা কারণ থাকতে পারে, নারীর স্বাধীন চিন্তাধারা, স্বাধীন বক্তব্য অনেকের চক্ষুশূল হয়ে যায়। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে সাইবার বুলিং কখন বেশি প্রকট হয় সে বিষয়ে একটু কথা বলবো। 2014 থেকে 17 সাল পর্যন্ত মডারেট ছিল সাইবার বুলিং, 25% থেকে মহিলাদের, 22% পুরুষদের, এবং সেটা প্রকট হয় করোনাকালীন সময়ে। অবভিয়াসলি তখন সোশ্যাল ডিস্টেন্সের কারণে মানুষ সোশ্যাল মিডিয়ার উপর বেশি নির্ভরশীল হয়, বেশি দেখে, অনেক সময় ফ্রাস্ট্রেটেড, নানা কারণে মনস্তাত্ত্বিক, যেটা একটু পরে আলোচনা করব। এগুলো কারণে বুলিং এর শিকার হওয়া শুরু হয় বেশি। সেটা অবাক করে দেয় আর কি, যেটার পার্সেন্টেজ হচ্ছে মহিলারা 70% আর পুরুষরা 33%। তো চলেন এর পিছনে কি কারণ, কেন এরকম হয় একটু বলি। প্রথম যে কারণ সেটা হচ্ছে, আমি মনে করি যে সহানুভূতির অভাব। একজন মানুষকে আপনি যখন সামনাসামনি কিছু বলবেন বা খারাপ কথা বলবেন বা খারাপভাবে অপমান করবেন, তখন আপনি সে মানুষটার রিফ্লেকশন দেখতে পারবেন, সে মানুষটা কাঁদছে, রেগে যাচ্ছে বা দুঃখ পাচ্ছে, সেটা একটা ডিফারেন্ট অনুভূতি হবে আপনার। কিন্তু যখন আপনি স্ক্রিনের পেছনে একজন মানুষকে খারাপ কথা বলছেন, তার দায় আপনি কিন্তু নিচ্ছেন না, তার ইমোশনের দায় আপনি নিচ্ছেন না। তখন কি হয়, আপনি ইচ্ছা মতো যা কিছু বলে দেন, কারণ আপনি তো সেটার রিফ্লেকশন দেখতে পাচ্ছেন না, সেটার রেজাল্ট দেখতে পাচ্ছেন না, যে সে মানুষটা কষ্ট পাচ্ছে। একজন মহিলাকে আমি পোশাক নিয়ে খারাপ কথা বলেছি বা চরিত্র নিয়ে খারাপ কথা বলেছি বা যে কোনো একটা খারাপ মন্তব্য করে দিয়েছি, সেই কারণে সেই মহিলাটা কষ্ট পাচ্ছে, কিংবা 8-10 জনের সেই কমেন্টটা দেখে মহিলাকে খারাপ মনে করছে, যেরকম আমাদের সোসাইটি হয়, যে ও ছবি পোস্ট করলো কেন, ও ভিডিও পোস্ট করলো কেন, সেই কারণেই তো খারাপ মন্তব্যগুলো এসেছে। সেই জন্যই তো বলি সোশ্যাল মিডিয়া ভালো না, ছবি পোস্ট করো না, ভিডিও পোস্ট করো না, কেন এগুলা করো, তোমরাই খারাপ। মানে উল্টো চোর কোতোয়ালের ডাটা এরকম হয়। যে একবার শুনেছিলাম, যে অনেক আগের কথা, যে যারা ধর্ষণ করে, ঠিক আছে, যারা ধর্ষণ করে বা অ্যাসিড নিক্ষেপ করে, অ্যাসিড নিক্ষেপের কথাটাই বোধহয় শুনেছিলাম, যে ও অ্যাসিড নিক্ষেপ করে অনেক মেয়েদের চেহারা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অনেক ভালো ভালো প্লাস্টিক সার্জারি ব্যবস্থা আছে, আমরা মেয়েদেরকে ভালোভাবে সেগুলো চিকিৎসা করাবো। কেমন, সেগুলো চিকিৎসা তো করাবোনি, পাশাপাশি যে মানুষটা আপনাকে অ্যাসিড নিক্ষেপ করলো তারও তো ব্যবস্থা করতে হবে। প্লাস্টিক সার্জারি করা কিংবা চিকিৎসা করার তো অবশ্যই দরকার, কিন্তু তার আগে সেটা বন্ধ করা দরকার। তো আমরা কি করি, আমরা ভিকটিমকে সবচেয়ে আগে ব্লেম দিতে থাকি, তাই না? বিশেষত মহিলাদেরকে তো আরো বেশি দেই, যে হ্যাঁ তুমি একজন মহিলা হয়ে কেন তুমি ছবি তুলবা, কেন তুমি ভিডিও পোস্ট করবা। এই কারণে যে
আমরা দেখতে পাই না তো সেই মহিলাটার জীবনে কি কি চলছে বা সেই পুরুষ লোকটার জীবনে কি কি চলছে। পুরুষদের ক্ষেত্রে আমরা বেশিরভাগে আর্থিক ব্যাপারে বা সফলতার ব্যাপারে বেশিরভাগে ট্রোল করি, লুজার বলি, এটা সেটা বলি, ঠিক না? মানে তাদের পুরুষত্বে আঘাত হেনে অনেক সময় কথা বলি। এটা বেশিরভাগে পুরুষও হতে পারে, মেয়েও হতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগে দেখা যাচ্ছে যে অশ্লীল কথাবার্তা, ইনবক্সে খারাপ ছবি পাঠানো, খারাপ কথা বলা, কুপ্রস্তাব দেওয়া, এগুলো বেশি হয়, যেটা পুরুষদের ক্ষেত্রে কম হয়। 2 নম্বর কারণ কি জানেন? নিরাপত্তাহীনতা বা হীনমন্যতা। অনেক সময় মানুষ ট্রোল করে নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় বা মানসিক একটা কি বলবো আনন্দ পায়। কারণ সে মনে করে যে ও আমি তো তাকে খারাপ কথা বলে ফেলেছি, বলে দিয়েছি। এই যে একটা গিল্টি প্লেজার হওয়া, এইটার কারণে কিন্তু অনেক মানুষকে খারাপ কথা বলে। মানে খারাপ কথা বলার কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা। কারণ তাদের জীবনে তারা খুব অসুখী, তাদের জীবনে কিছুই হয়নি, কিন্তু অপর মানুষটা অনেক কিছু করে ফেলছে। তো আমার তো তার খুদ বের করতেই হবে, তাকে নেগেটিভ কথা বলতেই হবে, তাকে ডেমোরালাইজ করতেই হবে, তাতেই আমার আনন্দ, তাতেই আমি শ্রেষ্ঠত্ব ফিল করি। আসলে এই ধরনের মানসিকতা একটা মনে হয় সামাজিক ব্যাধি। এগুলো দূর করার দরকার, একদম নির্মূল করা দরকার। সেই কারণে আমি কারণগুলা বলছি যে কেন। এখন আমি অনেক কিছু করে বন্ধ করতে পারি, এই যে সাইবার বুলিং গুলো কিছুটা কমাতে পারি, সে বিষয়ে একটু পরে বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে কারণ খুঁজে সমাধান বের করতে হবে যে এটা কেন হচ্ছে, তাই না? 3 নম্বর হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটা অপরচুনিটি দেয়, আমরা ফেক আইডি বানাতে পারি, অনেক ফেক আইডি বানাতে পারি। এতে আমাদের মনে হয় রেস্ট্রিকশন গুলো খুব কম থাকে, বা আইনত কোনো ব্যবস্থা থাকলে আমার মনে হয় যে একটার বেশি বা 2টার বেশি আইডি রাখতে পারবে না, এবং তার নিজের নাম ব্যবহার করতে হবে বা ছবি ব্যবহার করতে হবে। এই ধরনের যদি কোনো কিছু ম্যান্ডেটরি করে দেওয়া হয়, তবে আমার মনে হয় কিছুটা হলেও বুলিং কম হবে। তবে এমন নয় যে করে না, অনেকে কিন্তু তার রিয়েল প্রোফাইল দিয়েও এসে খুব আজে বাজে কথা বলে যান। দেখা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে তার প্রোফাইল এসে খুবই শিক্ষিত, খুবই পরিবার মানে ফ্যামিলি ম্যান, তারপরে দেখা যাচ্ছে যে আরেকজন মহিলাকে এসে সে সম্মানটা সে দিতে পারছে না। যে আরেকজন মহিলা হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তার জীবনযাত্রা হয়তো কিছুটা দেখাচ্ছে বা সে তার দক্ষতা দেখাচ্ছে, সেটা সে সহ্য করতে পারছে না। সেই কারণে হয় কি যে ছদ্ম নামে করার পরে তাদের একটা সাহস বেড়ে যায় যে আমাকে কেউ ধরতে পারবে না, ছুতে পারবে না, আমাকে কেউ চিনবে না, আমি ইচ্ছা মতো বলতে পারি। এটা অনেক সময় পরিচিত মানুষ, এবং আমার সাথেও হয়েছে যে আমি বুঝতে পারছি যে এই মানুষটা, কিন্তু তার ছদ্মনাম, ঠিক আছে, তার কমেন্টের ধরন দেখে আমি বুঝে ফেলেছি যে এটা সেই মানুষটা, কিন্তু তারপরেও তাকে আমি কিছু বলতে পারছি না, কারণ প্রমাণ তো নাই যে এটা সেই মানুষ। কিন্তু আমি আমার কগনিটিভ সেন্স বুঝছি যে এটা সেই মানুষই। এই যে সাহস বেড়ে যাওয়া যে আমাকে কেউ ধরতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এই কারণেও কিন্তু সাইবার বুলিংটা বাড়ছে। 4 নম্বর হচ্ছে ডিসইনহিবিশন এফেক্ট ইন অনলাইন। এটা এমন একটা ব্যাপার যে বাস্তবে যে নিয়ম কানুনগুলো আমরা ফলো করি বা ভদ্রতাগুলো আমরা এটিকুটস গুলো আমরা ফলো করি, অনলাইনে আর সেটা করার প্রয়োজন হয় না। অনলাইনে গিয়ে আমরা সেগুলো ভুলে যাই, ঠিক আছে? সেই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে সমাজে একজন খুব রুতবাওয়ালা মানুষ, অনেক গণ্যমান্য একজন ব্যক্তি, অনেক রেসপেক্টেড একজন মানুষ, হুট করে অনলাইনে একজন এসে, ধরেন একজন অশিক্ষিত মানুষ, মানে কি বলবো, মানসিকতাও খুব খারাপ, এসে লিখে ফেলে। আবার অনেক সময় শিক্ষিত মানসিকতা খারাপ লিখে ফেলে, কিন্তু বাস্তবে কিন্তু তাদের দৃষ্টতাই হবে না, তাদের সাহসী হবে না সে মানুষগুলোর সামনে গিয়ে একটা কথা বলার বা এইভাবে দায়ী করার বা এইভাবে খারাপ মন্তব্য করার। 5 নম্বরটা হচ্ছে দলগত মানসিকতা। সোশ্যাল মিডিয়ায় খেয়াল করবেন, যখন কোনো ব্যক্তি বা বিষয় নিয়ে ট্রোল করা হয়, তখন দেখা যাচ্ছে যে একজন ট্রোল করছে, 2জন ট্রোল করছে, সেটা দেখে অন্যদের মানসিকতা হয় তারাও এসে ট্রোল করে। এমন কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ট্রোল করে, কারণ সবাই করছে, দে জাস্ট ট্রাই টু ফলো দ্য ফ্লো। ওই যে একজন বলেছে চিল কান নিয়েছে, ঠিক আছে, তো আমি চিলের পিছনে ছুটছি, তো কেউ কিন্তু খেয়াল করছে না যে কানটাকে আসলে ওখানেই আছে নাকি চিল আসলে সত্যি নিয়েছে। ওই যে ছুটছে 3-4জন চিলের পিছনে, তারাও পিছনে ছুটছে। অনেকটা কি বলবো আমি, গলা কাটা মানবের মতন আর কি, কোনো বুদ্ধি শুদ্ধি নাই, কোনো কিছু চিন্তা ভাবনা করে না, 2-3জন যাচ্ছে, আমরাও ফলো দা ফ্লো, আমরাও ওইদিকে যাব। এটা হচ্ছে দলগত মানসিকতা। আর আমাদের মানুষের মধ্যে মনে এক ধরনের পশুত্ব লুকিয়ে থাকে, যে মানুষকে হেনস্থা করা, মানুষকে খারাপ কথা বলা, এগুলো মনে হয় আমাদের ভেতরে একটা প্রবণতা, যে অনেকে করছে আমরাও করি,
তো আপনারা ভেবে দেখবেন এই কারণটাই কিন্তু বুলিং আরো বাড়ছে। এভাবে কিন্তু মানুষ বুলিং করে আরো বেশি, অনেকে চিন্তা ভাবনা না করেই করে, কারণ ওই যে অনেকেই করছে আমিও করব, এই আর কি। 6 নাম্বার সবচেয়ে জটিল, ঈর্ষা ও পরশ্রী কাতরতা। অনেকে আছে অন্যের সফলতা, অন্যের সুন্দর জীবন দেখতে পারে না, যে একজন মানুষ খুব ভালো আছে, জনপ্রিয় হয়েছে, তার জীবন খুব সুন্দর যাচ্ছে, এগুলো মেনে না নিয়ে কি করে, হিংসাত্মক বা ক্ষোভ নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে ফেলে। 7 নম্বর হচ্ছে ভিন্নতার প্রতি অসহিষ্ণুতা। মানুষের চিন্তা ভাবনা, পোশাক, লাইফস্টাইল, জেন্ডার বা মতামতের ভিন্নতা, এটা অনেকেই সহজে গ্রহণ করতে পারে না। নিজের চশমায় তারা বিশ্বকে দেখতে চায়। এই দেখার প্রবণতা থেকে তারা ভিন্ন মতের মানুষকে সাইবার বুলিং করে। সাইবার বুলিং এর শিকার এভাবেই হয়। কিন্তু সাইবার বুলিং আসলে কি, একটা মূল্যবোধের অবক্ষয়। এটা মানুষের মানসিক দুর্বলতা থেকে আসে ও প্রযুক্তির অপব্যবহার থেকেই আসে। সমাধান হিসেবে কি করা যায়? সমাধান হিসেবে যেটুকু বলতে পারি, প্রথম পদক্ষেপ, প্রাথমিক পদক্ষেপ ব্লক করে দেয়া। ব্লক করে দেওয়ার আগে যিনি ব্লক করছেন, যিনি আপনাকে খারাপ মন্তব্য করেছেন, তার একটা স্ক্রিনশট এবং সেই প্রোফাইলের লিঙ্কটা সেভ করে রাখবেন, তারপরে ব্লক দিবেন। তারপরেও যদি অন্যভাবে অন্য আইডি দিয়ে আপনাকে বিরক্ত করে, তবে আইনি ব্যবস্থা নেবেন। সাইবার ইনভেস্টিগেশন ডিভিশন আছে বাংলাদেশে, আমাদের প্রবাসেও আছে। তো ওইসব ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেবেন, রিপোর্ট করবেন। এভাবেই কিছুটা হলেও সাইবার বুলিং কমানো যেতে পারে। তবে আইনি ব্যবস্থার পাশাপাশি আমার মনে হয় যে মানুষের যে মানসিক অবক্ষয় বা মানুষের মূল্যবোধের যে অবক্ষয়, এটা দূর করা সবচেয়ে বেশি জরুরি। মানুষের মানসিকতা দূর করা খুবই জরুরি। মানুষের মেন্টাল হেলথ ঠিক করা খুবই জরুরি। তো ভেবে দেখবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।